এটা বাংলাদেশের একটা চিরাচরিত প্রবাদ বাক্য। কথা বলছি প্রতিবেশী রাষ্ট্র ভারতের বর্তমান যে শোচনীয় অবস্থা তার উপর। আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে ইরান। দর্শক, ভারতের যে পররাষ্ট্রনীতি তা সবসময় একটু জটিল। তারা অনেকটা আমেরিকান স্টাইলে চলে। যেমন ধরেন আমেরিকা বা আগে যুক্তরাজ্য বা এখনো যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, তারা একটা সিস্টেমে চলে। তারা চায় কি যে অনেকগুলো রাষ্ট্র তাদেরকে বস হিসাবে মানুক, আবার ওই রাষ্ট্রগুলোতে সরকারের উত্থান পতন মানে সার্বিকভাবে একটা কন্ট্রোলিং করতে চায়। নিজেদের জন্য নিজেরা এক নীতি পালন করলেও ঠিক বন্ধুর জন্য আরেক নীতি পালন করে, আবার বন্ধুর দেশে নিজের জন্য ওই নীতি চায়। কথা বলছি ইরান এবং ভারতের সম্পর্কের মধ্যে হঠাৎ করে টানাপোড়েন ঘটেছে। আর বিশেষ করে এর জন্য আমার মনে হয় মোদির সরকার দায়ী, রাষ্ট্র হিসেবে ভারত না। কারণ একটা সরকার যখন একটা রাষ্ট্রকে পরিচালনা করে, ভারসাম্য, তারপর হচ্ছে যে সমতা, এগুলা পররাষ্ট্রনীতির একটা অংশ থাকে। কেন হঠাৎ করে ইরান এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে? এটার কারণ হচ্ছে ভারতে ইরানের কোনো নাগরিক যখন আসে তাদেরকে ভিসা নিতে হয়, তাদেরকে অনেক ঝামেলা পোহাইতে হয়। আমরা বাংলাদেশ থেকে যেমন ভারতে গেলে আমাদেরকে ভিসা নিতে হয়, অনেক ঝামেলা পোহাইতে হয়। ভারতের জনগণকেও বাংলাদেশে আসতে ভিসা লাগে। এটা হচ্ছে পাল্টাপাল্টি একটা অবস্থান। তো এতদিন যাবৎ ভারতের জনগণের জন্য ইরান আপনার যেই ভিসা নীতি সিস্টেমটা ছিল সেখানে ছিল তারা চাইলে যেতে পারত, এটা বন্ধুত্বের জায়গা থেকে। কিন্তু ইরানের সাথে ইসরায়েলের যে অবস্থান, সেখানে ইসরায়েলের পক্ষে ভারতের জনগণের যে উচ্ছ্বাস, তারপর হচ্ছে ধরেন সেই সেনাবাহিনীতে নিজেদের দেশের জনগণকে পাঠিয়ে যুদ্ধ পাঠানো, এমনকি পররাষ্ট্র নীতির বেলায় ইরানের তুলনায় আপনার ইসরায়েলে তাদের শক্ত অবস্থান, অর্থনীতি বা বিনিয়োগের ক্ষেত্রে আদানি গ্রুপ থেকে শুরু করে অনেকেই আপনার ভারতের নাগরিক যারা আছেন, ধনকুবের যারা আছেন, ইসরায়েলে তাদের অর্থনৈতিক ইনভেস্টমেন্ট, এই সব কিছু ইরানের কাছে প্রশ্নবিদ্ধ ছিল। সর্বশেষ এই যে গেল কয়েকদিন আগে বলা হয়ে থাকে যে এই রিপাবলিক অফ ইসলাম, যেটাকে বলা হয়ে থাকে স্টেট ইরান, ৪৫ বছরের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে, বাট সরকার টিকে গেছে। এই ঘটনাগুলোর পিছনে ভারতের ইন্ধন আছে, অর্থাৎ আন্তর্জাতিক পরাশক্তিগুলো যখন কাজ করছে সেখানে তারাও কাজ করছে। এখন এটা আনঅফিসিয়ালি হঠাৎ করে গতকালকে হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এর সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতীয় পাসপোর্টের অবস্থান বা শক্তিশালী অবস্থান কিন্তু আর বাড়ছে। 25-এ অবস্থান ছিল ভারতের বিশ্বজুড়ে পাসপোর্ট 85, আর 26-এ আইসা এটা হয়েছে 80। তারপরেও ইরান ভিসা মুক্ত ভ্রমণের যে নীতি ছিল তাদের ভারতীয় নাগরিকদের জন্য, সেটা বাতিল করে দিয়েছে। এখন কেন বাতিল করছে? ইরান এখন থেকে ভারতীয় সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা মুক্ত সুবিধা স্থগিত করেছে। আর 2025 সালের 22 নভেম্বর থেকে এটা আলোচনায় থাকলেও জাস্ট কিছুদিন আগে হুট করে এটাকে কার্যকর করে দেওয়া হয়েছে। অনেক ভারতীয় নাগরিককে চাকুরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে অন্য দেশে পাঠানোর নাম করে ইরানের ভিসা মুক্ত ব্যবস্থার সুযোগ নিয়ে দেশটিতে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে যেমন ভিসার দালাল আছে, ভারতের অনেক এরকম ভিসার দালালরা এই কাজটা করে। সেখানে পৌঁছানোর পর আবার অনেককে অপহরণ করে মুক্তিপণ দাবি করার মতনও ঘটনা ঘটেছে। যেমন ধরুন বাংলাদেশের জনগণ লিবিয়া গেলে যেটা হয়, এই নিরাপত্তা পরিস্থিতি প্লাস ভারতীয়দের জন্য ভারতের সাথে ইরানের পররাষ্ট্রনীতি, কূটনীতি সবকিছুই এখন অনেকটা সাংঘর্ষিক অবস্থানে দাঁড়িয়েছে। ইরান এটার ব্যাপারে সরাসরি সরকারিভাবে কোনো বক্তব্য না দিলেও বিশ্লেষকরা বলছেন যে ভারতের দুই নীতি বা একসাথে দুই নৌকায় পা দেওয়ার যে সিস্টেম, সেটা আসলে ইরান পছন্দ করছে না। বাংলাদেশ করতো, আমরা তো এখন করতাম না। তো বাস্তবতা হচ্ছে এটাই, ভারত তার বন্ধু হারাচ্ছে। আপনি দেখেন আমাদের এই এশিয়া ভিত্তিক অঞ্চলে ভারতের যে শক্তিশালী অবস্থানটা থাকার কথা ছিল, বর্তমান ক্ষমতাসীন সরকার বিজেপির যে এক নীতিমূলক অবস্থান, অর্থাৎ ধর্মভিত্তিক যে রাজনীতি, এটা তার দেশে তাকে ফাটল ধরিয়েছে। ভারত ভেঙে ট্রাম্পল্যান্ড হওয়ার মতন ঘটনাও ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আর কোনো দেশের সাথেই খুব বেশি ভালো সম্পর্ক নেই। রাষ্ট্র হিসেবে আমরা ভারতকে খারাপ বলছি না, কোনো রাষ্ট্রই খারাপ না। ডিপেন্ড করে এখানে যারা শাসক গোষ্ঠী আছে তারা আসলে কিভাবে ডিল করছে। দেখা যাক এটা ভারত কিভাবে রিয়েকশন দেয়। আর রিয়েকশন নোবেল, একসময় এই শব্দটি অনেকটা শ্রদ্ধার ছিল। প্রকৃতপক্ষে কিন্তু নোবেল শ্রদ্ধারই শব্দ, কিন্তু পৃথিবীতে গেল কয়েক বছরে ভুল কিছু মানুষের হাতে নোবেল পুরস্কার চলে গেছে।
আর কাকতালীয় বিষয় হচ্ছে যেই যেই দেশে নোবেল গিয়েছে সেই দেশে সরকারের উৎখাত হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। আবার ওই দেশগুলোতে যারা নতুন ক্ষমতায় বসেছেন বা দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে আপনার দেখা গেছে যে নানান ঝামেলা। এখন সাধারণ জনগণ বা অনেকেই মনে করছেন এই নোবেলটা আসলে একটা অভিশাপ, কিন্তু প্রকৃতপক্ষে নোবেল কিন্তু অভিশাপ না, মহান শান্তি বা আরো বিভিন্ন ক্রাইটেরিয়াতে এই পুরস্কারটা দেওয়া হয়। কথা বলছি ডোনাল্ড ট্রাম্প গতকালকে একটা জীবনের সবচেয়ে বড় মহাকারমা হয়েছে। কেন? ভেনেজুয়েলার যেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাকে তুলে আনার পর সেই দেশটির রাষ্ট্র ক্ষমতায় বসতে চেয়েছিল মাচাদো, যিনি একজন নারী, মাত্র কয়েকদিন আগে নোবেল পাইছেন। পাইয়ে ট্রাম্পকে তিনি অনেক প্রশংসা করেছেন। ইভেন অনেকে ভাবতেছিল ট্রাম্প হয়তো নোবেল পাবে শান্তিতে, এটা নিয়ে আলোচনাও ছিল। আমেরিকা তাদের লবিস্ট নিয়োগ করেছিল ট্রাম্পের জন্য, কিন্তু আসলে নরওয়ে ভিত্তিক এই নোবেল কোম্পানি বা যারা এই নোবেলটা পুরস্কার দেন তারা বলছেন যে ট্রাম্প নোবেলের উপযুক্ত না। পাইল কি মাচাদো এই নোবেল পাওয়ার পর এক ভিন্ন রকম ঘটনা ঘটিয়েছে। ট্রাম্পকে সন্তুষ্ট বা খুশি করার জন্য বা ভেনেজুয়েলার রাষ্ট্র ক্ষমতায় বসার জন্য তিনি করলেন কি, তার যে নোবেল পুরস্কার এটা ট্রাম্পে দিয়ে দিছে ভাগাভাগি করে। এখন ট্রাম্পও কতটা নির্লজ্জ যে ধরেন এই নোবেলটাকে সে গ্রহণ করছে, সেটা কি কোনো সিস্টেম হয়? আমি আপনাকে একটা উপহার দিলাম, আপনি নিয়ে এই উপহার আরেকজনটা দিলেন, সে কি মনে করতে পারে যে সে আমার কাছ থেকে উপহার পাইছে বা কোম্পানি তাকে দিয়েছে? না। এখন এটার কি সিস্টেম আছে ভাগাভাগির? না ভাই। যখন এই মাচাদো তিনি তার নোবেল ট্রাম্পকে দিয়ে দিলেন, তখন নরওয়ের যে নোবেল প্রতিষ্ঠান তারা ঘোষণা দিল নোবেল পুরস্কার আসলে ভাগাভাগি করে নেওয়ার সুযোগ নাই এবং হস্তান্তর করা যায় না। এই ঘটনা শুই না খেপা গেছে কে? ট্রাম্প। বলতেছে ঠিক আছে, যদি আমি শান্তিতে নোবেল পুরস্কার নাই পাই তাহলে আমি আর শান্তি নিয়ে ভাববো না, কি করব তাহলে? পৃথিবীতে অশান্তি তৈরি করব। অলরেডি তো করছে ক্ষমতায় আসার পরে। এখন কি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে? পশ্চিমা বিশ্বে নোবেল পুরস্কার নিয়ে যা তোলপাড় হচ্ছে মাচাদো আর ট্রাম্পের এই খেলায় মানুষ বিরক্ত। তবে ট্রাম্প বলতেছে আমার কাছ থেকে শান্তি আর আমি দিব না, এখন খেলা হবে। তো খেলার প্রথম অংশটাই হবে গ্রিনল্যান্ড। আর গ্রিনল্যান্ডে হাত দিলে তারপরে দেখবেন যে কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। আর ট্রাম্পের রাগ গুসা সম্পর্কে যারাই জানেন বুঝতেই পারছেন কি ঘটতে যাচ্ছে। নোবেল ফাউন্ডেশন তারা বলছেন নোবেল পুরস্কার কোনোভাবেই প্রতীকী অর্থেও অন্য কারো কাছে হস্তান্তর বা ভাগ করা যায় না। তারা বলছেন যে পুরস্কারটি যার নামে দেওয়া হয় সেটি কেবল তার জন্যই প্রযোজ্য। বলা হয় নোবেল পুরস্কারের মর্যাদা এবং এর সুষ্ঠু পরিচালনা রক্ষা করা নোবেল ফাউন্ডেশনের অন্যতম মূল দায়িত্ব। আলফ্রেড নোবেলের উইল এবং সেখানে নির্ধারিত শর্তাবলীর অনুসারেই তাকে পুরস্কার দেওয়া হয়। মানব জাতির সর্বোচ্চ কল্যাণ অবদান রেখেছেন তাদেরই নোবেল পুরস্কার দেওয়া হবে। তবে নোবেল কমিটি কি সবসময় সঠিক মানুষের হাতে দেয়? ওই যে বললাম না, আপনি দেখেন যে মিয়ানমারে অং সান সুচি নোবেল পাইলেন, মিয়ানমারের রাষ্ট্র ক্ষমতা বদলাই গেল। তারপর হচ্ছে আমাদের বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পাইলেন, কিন্তু সবচেয়ে বিতর্কিত এই মুহূর্তে তিনি বা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হইল, মাচাদো নোবেল পাইল, ঘটনা ঘটে গেল। আফগানিস্তানে ইউসুফ কারজাই মালালা নাকি নোবেল পাইল, ঘটনা ঘটে গেল। অর্থাৎ সাম্প্রতিক সময়ে এই নোবেল পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেকটা প্রশ্নবোধক, কিন্তু বাস্তবিক অর্থে যারা নোবেল পান তারা তাদের বিশেষ কর্ম দ্বারা, কৃতিত্ব দ্বারা অবশ্যই কিছু না কিছু কল্যাণকর কাজ করে থাকেন, যেখান থেকে নোবেল কমিটি বাছাই করে যাচাই করে তাদেরকে নোবেল দেয়। পুরস্কারটা ঠিক আছে, এখন যে কোনো জায়গায় একটা মানুষ তো দুধের দোয়া তুলসী পাতা না, ভালো মন্দ সব দিক আছে। তবে যিনি নোবেল পান তার কাছে জাতির প্রত্যাশা থাকে তিনি এসে যে কোনো একটা রাষ্ট্রে দেশে শান্তি কায়েম করবেন, জনগণ জান্নাতি ফিল নিয়ে বসবাস করবে, কিন্তু বাস্তবতা হয় ভিন্ন। তো ট্রাম্প এখন যে কি ঘটাইতে যাচ্ছে সেটা আসলে একমাত্র ট্রাম্পই ভালো জানে, কারণ গোস্বা তো, আর গোস্বা